সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার দর্শক বন্ধু, আমি পণ্ডিত ভিখুসী যাদব বলছি। আমরা জীবনে বা অনেকের ক্ষেত্রেই দেখা যায় জীবনে তারা কিন্তু অনেক কায়িক পরিশ্রম করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে প্রচুর অর্থ রোজগার করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের জীবনে কিন্তু একটা দারিদ্রতা থাকে। তারা কিন্তু অনেক অর্থ রোজগার করে, কিন্তু জলের মতো অর্থ নাশও হয়। আপনি এত অর্থ রোজগার করে কিন্তু আপনার জীবনে সেভাবে ভালো বাড়ি গাড়ি বা এক কাঠা জমিও পর্যন্ত আপনি জীবনে করতে পারেননি। তার মূল কারণ কি, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আপনি জীবনে প্রচুর পয়সা রোজগার করেছেন, কিন্তু জলের মতো অর্থ নষ্ট হয়েছে। আপনি পয়সাটাকে ধরে রাখতে পারেননি, কেন? সেটা নিয়ে আমি উত্তর দেব। আবার অনেকের জীবনে দেখবেন অল্প বা রোজগার করেও কিন্তু তার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা গুছিয়ে ফেলে, তাদের বাড়ি গাড়ি সম্পত্তি অনেক কিছু হয়, কিন্তু আপনি আপনার জীবনে অনেক সুযোগ পেয়েও কিন্তু জীবনে কিছুই আপনার জীবনে হয়নি। কোনো অর্থ আপনি ব্যাংকে গচ্ছিত করতে পারেননি, আপনি না করতে পেরেছেন বাড়ি গাড়ি কিচ্ছু। রোজগার করেছেন, অর্থ নষ্ট হয়েছে নানান দিক থেকে, নানান উপায়। কেন? জ্যোতিষশাস্ত্র বলে যে অর্থ ধরে রাখা বা অর্থ জমানো এটাও এক ধরনের ভাগ্য। একটা কথা আছে যে আমরা বলি যে লক্ষ্মী চঞ্চলা, অর্থাৎ লক্ষ্মী কিন্তু অনেকের জীবনে আসে, কিন্তু লক্ষ্মীকে সেভাবে ধরে রাখতে পারি না। জ্যোতিষশাস্ত্র মতে বলে যে কিছু কিছু গ্রহগত অবস্থান হেতু আপনার জীবনে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, অর্থাৎ অর্থনাশ। কী ধরনের গ্রহগত অবস্থান? দ্বাদশভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে ভাগ্যপতির অবস্থান থাকে, দ্বাদশভাবে ভাগ্যপতি যদি অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার অর্থ জমবে না। দ্বাদশপতি কারক গ্রহ যদি দেখা যায় সেই জাতক জাতিকার অষ্টমে অবস্থান করছে, মারক স্থানে, তাহলে কিন্তু তার অর্থ জমবে না, শুধু অর্থ নাশ হবে। দ্বাদশপতি কারক গ্রহ যদি দ্বিতীয় পতির সাথে সহাবস্থান থাকে, তাহলে কিন্তু যার জীবনে অর্থ থাকবে না, শুধু অর্থ নাশ হবে। দ্বাদশপতি কারক গ্রহ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকে, একাধিক পাপগ্রহ যুক্ত অবস্থা থাকে, দ্বাদশপতি যদি কম্বাস্ট অবস্থা থাকে, দ্বাদশপতি যদি পাপ নক্ষত্র থাকে, তাহলেও কিন্তু তার জীবনে কোনো অর্থ জমে না। দ্বাদশভাবে যদি একাধিক পাপগ্রহ অবস্থান স্বরূপ, দ্বাদশ ভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে, অর্থাৎ দ্বাদশ ভাব পাপগ্রহ মধ্যগত, দ্বাদশপতি যদি পাপগ্রহ মধ্যগত থাকে, সেই জাতক জাতিকার জীবনে কোনোভাবেই অর্থ জমে না, অর্থ নাশ হয় জলের মতন। বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জন্মছকে দুস্থানগত অবস্থা থাকে, তাহলেও কিন্তু তার জীবনে অর্থ জমে না, অর্থ নাশ হয়। যদি জাতক জাতিকার জন্মছকে
দুস্থানগত শকর দোষ হয়, অর্থাৎ বৃহস্পতি যদি তার জন্মছকে দ্বাদশে থাকে, ষষ্ঠভাবে থাকে, অষ্টমভাবে থাকে এবং বৃহস্পতির অষ্টমে বা ষষ্ঠভাবে যদি চন্দ্রের অবস্থান থাকে, তার জীবনে শুধু দারিদ্রতা থাকে। তার জীবনে সে যতই অর্থ রোজগার করুক, তার জীবনে কখনো অর্থ জমে না, জলের মতো অর্থ নষ্ট হয়। অনেকভাবে অর্থ নষ্ট হয়। কিভাবে নষ্ট হয়? তার ভুল পদক্ষেপের দ্বারা হতে পারে, অর্থাৎ সে যে ব্যবসা করছে সে ব্যবসার ভুল চিন্তা ভাবনার জন্য অবশ্যই হতে পারে, বা সে একটি বড় অ্যামাউন্ট কোনো মানুষকে ধার হিসাবে দিয়েছে, সেখান থেকে তার টাকা ওঠেনি, অথবা সে কোনো ব্যবসায় ওই বিশাল অ্যামাউন্ট একটা নিয়োজিত করেছে, সে মূলধনটি সে ফেরত পায়নি বা তার লভ্যাংশ সে চোখে দেখতে পারেনি, অথবা পারিবারিক কারণে তার প্রিয়জনের কোনো শারীরিক বড় বিড়ম্বনার জন্য তার জীবনে প্রচুর অর্থ নষ্ট হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। অথবা তার বুদ্ধিভংশের জন্য, বুদ্ধিভংশ অনেক প্রকার হয়। বুদ্ধিভংশ বলতে যেটাকে আমরা বলি যে অনেক অর্থ রোজগার করেছে, সে লটারির টিকিট কেটেছে বা নানান দিক থেকে তার অসৎভাবে জীবনযাপনের জন্য তার জীবনে অর্থ নষ্ট হতে পারে। সব কিছু কিন্তু নির্ভর করে ঠিক এইরূপভাবে গ্রহগত অবস্থানের জন্য, অর্থাৎ তার জীবনে অধিক অর্থ এসছে কিন্তু সে জীবনে কিন্তু সেভাবে অর্থটাকে ধরে রাখতে পারেনি। এই ধরনের যোগ থাকলে কি হয়, তাদের জীবনে আপ অ্যান্ড ডাউন থাকে, অর্থাৎ সে জীবনে একসময় প্রচুর অর্থ রোজগার করলো, পরবর্তীকালে সে আবার শেষ হয়ে গেল, আবার জীবনে প্রচুর অর্থ আসলো, আবার জীবনে শেষ হয়ে গেল। এই ধরনেরও কিন্তু অনেক জন্মছক আমার কাছে এসছে। সেক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে কিছু কিছু শুভ শুভ মুহূর্ত, শুভ শুভ অনুকূল দশা ক্ষেত্রে তাদের জীবনে অর্থগুলো এসছে, আবার এই অশুভ দোষের কারণে তার জীবনে সে অর্থটাকে আর ধরে রাখতে পারেনি। আমাদের কাছে দুটো শ্রেণী আসে। একটি শ্রেণীর হচ্ছে তারা জীবনে সেভাবে অর্থ রোজগার করতে পারেনি, তাদের সারাটা জীবন দারিদ্রতার মধ্যেই কেটেছে। আরেকটি শ্রেণী আসে, তারা জীবনে কিন্তু ভালো চাকরি করেছে, ভালো ব্যবসা করেছে, প্রচুর অর্থ এসছে, কিন্তু তারা অর্থ ধরে রাখতে পারেনি। তা এই যে তারতম্য, এর মূল কারণ হচ্ছে জন্মকালীন গ্রহগত দোষের ক্ষেত্রে তাদের জীবনের সারা জীবনই দারিদ্রতা ছিল। আর যারা চাকরি করেও ভালো ব্যবসা করেও অর্থ ধরে রাখতে পারেনি, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ভাগ্যভাবে কোনো শুভগ্রহের অবস্থান ছিল, তারা ভাগ্যপতির মহাদশা পেয়েছিল, তারা ভাগ্যপতির মহাদশায় তাদের জন্মগ্রহণ হয়েছিল, তার জীবনে অর্থ পেয়েছিল, কিন্তু এই ধরনের অশুভ গ্রহের সন্নিবেশের জন্য তারা অর্থটাকে ধরে রাখতে পারেনি। অতএব জ্যোতিষশাস্ত্র একটি সমুদ্র। এত বড় সমুদ্রে ধরুন এক ঘটি জল এনে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম, ঠিক সেইরূপভাবে একটি আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অতএব আমি যদি আলোচনা করি এর শেষ নেই। অতএব অনেকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন, বা জ্যোতিষশাস্ত্রের উপর তাদের কিন্তু কোনো রূপভাবে কোনো বিশ্বাস থাকে না। তার মূল কারণ জানেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু ভুল নয়, জ্যোতিষশাস্ত্র কিন্তু বিজ্ঞান, কিন্তু কিছু অনভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা জ্যোতিষশাস্ত্র পরিচালিত হওয়ার জন্যই এই শাস্ত্রকে অনেকেই বিদ্রূপ বা ব্যঙ্গ করেন। অতএব দর্শকবৃন্দ, আমার যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।